সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়ে ইতিপূর্বে আমি কতগুলো ক্লাস নিয়েছি। আজকে বিশেষ করে ষষ্ঠ অধ্যায়ের জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তন। প্রতি বছর এখান থেকে এইচএসসি পরীক্ষায় একটি প্রশ্ন কমন আসে। আর এখানে তিনটা জলবায়ু সিলেবাসে আছে, সেটা নিরক্ষীয় জলবায়ু, ভূমধ্যসাগর জলবায়ু এবং মৌসুমী জলবায়ু। কাজেই এই তিনটা জলবায়ু সম্পর্কে আমার এই সৃজনশীল প্রশ্ন উত্তরের মধ্যে আছে, এই জন্য এটা আমি আলোচনায় আসলাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কিত, এবং সেখানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে আলোচনা করব। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ যশোর। উপরে আমার একটা ছবি দেওয়া আছে, নিচে দেখো লেখা আছে এমডি আকবর আলী। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রে দেখো এখানে কি আছে, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা অস্ট্রেলিয়া, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই অঞ্চলটা, এই চিত্রটা এখানে দেওয়া আছে। এখানে কিন্তু লাল চিহ্ন, একটা চিহ্ন দেওয়া আছে, এখানে ক দেওয়া আছে, এখানে খ দেওয়া আছে। এখানে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে এই ক্ষয় অঞ্চল কিন্তু এটা হচ্ছে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী অঞ্চল। আর এইটা কিন্তু এটা নিরক্ষ অঞ্চল, ক হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর এই যে লাল চিহ্ন দেওয়া আছে, এই অঞ্চলটা মূলত নিরক্ষীয় অঞ্চল। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারলাম, মানচিত্র দেখে বুঝতে পারলাম এটা আহ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। এখানে প্রশ্ন আছে মৌসুমী জলবায়ু কাকে বলে, পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। সমতাপ ও সমবর্ষণ রেখা বলতে কি বোঝায়? চিত্রে ক চিহ্নিত জলবায়ু অঞ্চল উপাদানগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ক চিহ্নিত অঞ্চল বুঝতেই পারছো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আর উদ্দীপকে খ চিহ্নিত জলবায়ু অঞ্চলটির স্থানীয় উদ্ভিদ, জীবজন্তু এবং কৃষি দ্রব্যের উপর কি ধরনের প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো। এই যে ঘ নম্বর প্রশ্নটা একটু ভালো করে লিখতে হবে। এখানে উদ্ভিদ, জীবজন্তু এবং কৃষি দ্রব্যের পরে যে প্রভাবটা ফেলে ভূমধ্যসাগরীয় জলবায়ু, সেটাই এখানে ব্যাখ্যায় আসতে হবে। তাহলে আমরা প্রশ্নের উত্তরে আসার চেষ্টা করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু কাকে বলে। মৌসুমী জলবায়ু বলতে আমরা আহ কাকে কি কি বুঝি? মৌসুম শব্দটা মূলত মনসুন বা মৌসিম আরবি শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঋতু পরিবর্তন। অর্থাৎ আমরা যদি এখানে যা লেখা আছে সেটাও যদি না বলি, ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী জলবায়ু বলা হয়। এখানে লেখা আছে যে ঋতু পরিবর্তনের সাথে সাথে জল ও স্থলভাগে দিন ও রাত্রির উত্তাপের তারতম্যের জন্য যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী বায়ু বলা হয়। এবং যে অঞ্চল বা দেশের উপর দিয়ে এই জলবায়ু প্রবাহিত হয় সেসব দেশের জলবায়ুকে মৌসুমী জলবায়ু বলে। এ জলবায়ু শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে এবং গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এজন্য গ্রীষ্মকালে বৃষ্টিবহুল থাকে এবং শীতকালে প্রায় বৃষ্টিহীন থাকে। এগুলো বৈশিষ্ট্য এই জলবায়ু। এতে বার্ষিক গড় পরিমাণ অধিক এবং আর্দ্রতা বৃদ্ধি পায়। তাহলে আমরা প্রথমে এত না লিখলে এক লাইন লিখলেই হবে যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ুর পরিবর্তন হয়, অর্থাৎ যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ুতে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে মৌসুমী জলবায়ু বলা হয়। এরপরে আসো, এরপরে যে প্রশ্ন আছে
যে সম সমষ্ণ রেখা বা সমতাপ রেখা এবং সমবর্ষণ রেখা বলতে আমরা কি বুঝি। এখানে কাছাকাছি কয়েকটি প্রথমে আছে সমতাপ বিশিষ্ট সমতাপ রেখা বা সম উষ্ণ রেখা তাকে বলে। কাছাকাছি কয়েকটি এলাকায় সমান তাপ বিশিষ্ট অঞ্চলকে মানচিত্রে একটি রেখা দ্বারা যুক্ত করা হলে তাকে সমতাপ রেখা বা সমউষ্ণ রেখা বলে। এখানে যে রেখাগুলো আছে, এই যে দেখো যে রেখাগুলো আছে, এইগুলো আসলে এখানে সমবর্ষণ রেখা সমতাপ রেখা বলো না কেন, এবং এখানে আরো কিছু আছে। যাই হোক, এই যে রেখা যে সমস্ত পৃথিবীর যে সমস্ত একটা যে অঞ্চলগুলোতে একই ধরনের তাপমাত্রা বিরাজ করে, সেই সব স্থানগুলোকে একটা রেখা দ্বারা, কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয় বা সংযুক্ত করা হয়, যুক্ত করা হয়। এই রেখাটাকে কি বলা হয়? সমুষ্ণ রেখা বা সমতাপ রেখা বলা হয়। আর কাছাকাছি কয়েকটি এলাকায় যখন একই পরিমাণ বৃষ্টিপাত হয়, তখন তা একটি রেখা দ্বারা যুক্ত করলে একে সমবর্ষণ রেখা বলে। আর সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যে রেখা দ্বারা চিহ্নিত করা হয়, সেটাই হচ্ছে সমবর্ষণ বা সমবৃষ্টি রেখা বলা হয়, সমবৃষ্টিপাত রেখা বলা হয়। এবার আসো আমরা ক নম্বর যে প্রশ্নটা ছিল, চিহ্নিত অঞ্চলে যে জলবায়ুটা পরিলক্ষিত হয় তার উপাদানগত বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। এটা তোমরা আসলে পড়েছো, এটাও খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে এবং প্রতি বছর এখান থেকে তো একটা প্রশ্ন আসবেই, এটা তো আমি বলেছি। এখানে সাধারণত কি বলা আছে, নিরক্ষীয় জলবায়ুর কথা বলা আছে, নিরক্ষীয় জলবায়ু চিহ্নিত করা আছে। সেই নিরক্ষীয় জলবায়ুর উপাদানগত বৈশিষ্ট্য, উপাদান তাপ চাপ আর্দ্রতা বায়ু প্রবাহ বায়ুপাত, এই সমস্ত উপাদান যেগুলো আছে তারপরে বৈশিষ্ট্য লিখতে হবে। তাহলে এটা হলো কি যে 1 নম্বর বার্ষিক গড় উষ্ণতা কেমন। এখানে সারা বছর প্রায় একই রকম উষ্ণ থাকে, বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণপাত করে এবং এখানে তাপমাত্রার পরিমাণ সবসময় বেশি থাকে। এই জন্য এটা বার্ষিক গড় যে বৃষ্টিপাতের, এখানে মনে রাখা দরকার 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে বলছে যে আসলে উপাদানগত বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে। বার্ষিক উষ্ণতার পার্থক্য, তো এটা কি, উষ্ণতার প্রসার খুবই কম, পার্থক্য কম হয়। মানে গ্রীষ্মকাল বর্ষাকাল তো নাই, এখানে একটাই ঋতুই বিরাজ করে। এই জন্য এখানে তাপমাত্রার পার্থক্য তেমন দেখা যায় না। বার্ষিক উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ঋতু পরিবর্তন, এখানে আসলে কোনো ঋতু নাই, এখানে সারা বছর কোনো ঋতু পরিবর্তন হয় না, সারা বছর একই পরিমাণ একই ঋতু বিরাজ করে এবং সারা বছর বৃষ্টিপাত হয়। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, ফোর ক্লাক রেইন বলা হয়। বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থেকে প্রতিদিন বিকালের দিকে 4টা থেকে নাগাদ পরিচলন বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতকে ফোর ও ক্লাক বৃষ্টি রেইন বলা হয়। না, 4টের সময় যেহেতু বৃষ্টিপাত হয়, এই জন্য প্রতিদিন হয়, এই জন্য একে ফোর ও ক্লাক রেইন বৃষ্টি বলা হয়। ক্রান্তীয় শীতকাল, এখানে আসলে শীতকাল গরমকাল বলতে কিছু নাই। অপরাহ্নে বৃষ্টিপাত হয় বলে রাতে বেশ আরামদায়ক আবহাওয়া বিরাজ করে, এজন্য এখানকার রাত ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। এখানকার রাতকে শীতকাল বলা হয়। তারপরে এখানকার বৃষ্টিপাত কেমন হয়, এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 250 সেন্টিমিটার। এই কথাগুলো তোমাদেরকে লিখতে হবে। শান্ত অবস্থা, এখানকে ডোলড্রাম বলা হয়। বিপরীতধর্মী বায়ুর প্রাধান্য না থাকায় এখানে তেমন কোনো ঝড় হয় না, ফলে এখানে শান্ত অবস্থা বিরাজ করে। এখানে আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনও বলা হয়। আর্দ্রতা কি, বাতাসে যেহেতু এখানে সারাদিনে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, 80 থেকে 90% জলীয় বাষ্প থাকে। এখানে আমরা 8টা বৈশিষ্ট্য আলোচনা করেছি এবং এখানে আরো অনেক বৈশিষ্ট্য এখানে লেখা যায়, কিন্তু যেহেতু নাম্বারটা হচ্ছে কত, 3, সেহেতু এই 7-8টা বা 4-5টা বৈশিষ্ট্য লিখলে পূর্ণ নম্বর পাওয়া যেতে পারে। এই জন্য এইভাবে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন যেটা আছে, এইটা একটু একটু অন্য ধরনের প্রশ্ন, সেটা তোমাকে একটু অন্যভাবে লিখতে হবে। দেখো এখানে বলা আছে যে খ চিহ্নিত স্থান ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নির্দেশ করে।
এখানে উদ্ভিদ, প্রাণী এবং কৃষিকাজের উপরে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু যে প্রভাব রাখে সেটাই এখানে কিন্তু আলোচনা করতে বলছে। তাহলে এখানে বুঝতে হবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় না, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, শীতকালে বৃষ্টিপাত হয়। এবং শীতকালের এই বৃষ্টিপাতটা, এই যে তাপচাপ, আর্দ্রতা, বায়ু প্রবাহ কিভাবে এই অঞ্চলের কৃষি, ফসল, উদ্ভিজ্জ এবং প্রাণীর পরে প্রভাব রাখে সেটাই কিন্তু আলোচ্য বিষয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উদ্ভিদ, তারপরে জীবজন্তু এবং কৃষিজ দ্রব্য জলবায়ুর প্রভাবে কিন্তু বৈচিত্র্যময়। গম চাষের জন্য এই অঞ্চল বিশেষ উপযুক্ত। কি বললাম, এখানে কিন্তু ধান চাষ বিশেষ হয় না, এখানে প্রচুর পরিমাণে গম চাষ হয়। অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলে পানি সেচের সাহায্যে গম, যব, ভুট্টা, তুলা প্রভৃতি ফসলের চাষ করা হয়। এছাড়া এই অঞ্চলের জলবায়ু ফল উৎপাদনের পক্ষে কিন্তু অত্যন্ত ভালো, উপযোগী। এই জন্য ভূমধ্যসাগর ফলের রাজ্য বলা হয়। এরূপ সুমিষ্ট ও রসালো ফল পৃথিবীর অন্য কোনো অঞ্চলে উৎপন্ন হয় না। জলপাই ও ডুমুর জাতীয় গাছ ভূমধ্য বিশিষ্ট জলবায়ু বিশিষ্ট দেশগুলোতে সর্বত্র জন্মে। কমলা লেবু ও লেবু জাতীয় অন্যান্য বৃক্ষ এই অঞ্চলে জন্মে থাকে। তারপরে আরেকটু আলোচনায় আসি। এই অঞ্চলের আরো কিছু বৈশিষ্ট্য, আরো কিছু প্রভাব আমরা একটা আলোচনা করে আসি। দেখুন, এখানে বলছে যে এই অঞ্চলে প্রাকৃতিক উদ্ভিজ্জ ভূমধ্যসাগর প্রধান উপর নির্ভরশীল। শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল হয়। এখানে আগেই বলেছি যে শীতকালে বৃষ্টিপাত হয় এবং আবহাওয়াটা, জলবায়ুটা আর্দ্র থাকে, এবং গ্রীষ্মকালটা বৃষ্টিপাত হয় না, সবসময় শুষ্ক থাকে। এরূপ জলে উদ্ভিজ্জ সমূহ শুষ্কতার মোকাবেলা করার ক্ষমতা সম্পন্ন। তা যেহেতু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, তাহলে এখানে যে উদ্ভিদগুলো জন্মে, উদ্ভিজ্জ সমূহ জন্মে, সেগুলো কিন্তু শুষ্কতার মোকাবেলার ক্ষমতা সম্পন্ন হয়। বৃষ্টিবহুল শীতকালে বৃক্ষাদি জন্মে। ছোট ছোট গাছ ও ঝোপঝাড় এই অঞ্চলে বেশি জন্মে। এখানে বড় বড় বৃক্ষের চেয়ে ছোট ছোট গাছ বা ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ বেশি জন্মে। গ্রীষ্মকাল সম্পূর্ণরূপে বৃষ্টিহীন না হলেও শুষ্ক, সেজন্য এর বৃক্ষ লতাদির বৃদ্ধি বিশেষ হয় না। বায়ুমণ্ডলের শুষ্কতার ফলে এই অঞ্চলের উদ্ভিদের দেহে সর্বদা প্রস্বেদন প্রস্ফুটন চলে। এ হতে রক্ষা পাওয়ার জন্য বৃক্ষ সমূহ তাদের মূল, শক্ত আবরণ ও পত্রের মধ্যে গ্রীষ্মকালের জন্য আর্দ্রতা সঞ্চয়। যেহেতু গ্রীষ্মকালে এখানে বিশেষ করে বৃষ্টিপাত হয় না, শুষ্ক থাকে, যেন গ্রীষ্মকালের জন্য কি বলে, মূল, শক্ত আবরণ, পাত্রের মধ্যে গ্রীষ্ম আর্দ্রতা সঞ্চয় করে রাখে। ফলে যেসব বৃক্ষের লম্বা মূল, শক্ত আবরণ এবং পাতাগুলো মোমের মতো তৈলাক্ত, কেবল সেসব বৃক্ষ এই অঞ্চলে জন্মে। জলপাই এই অঞ্চলের প্রধান বৃক্ষ। এছাড়া কর, ওক, মিষ্টি বাদাম, সিডার, পাইন, তুঁত গাছ প্রভৃতি বৃক্ষাদি এই অঞ্চলে জন্মে। তাহলে এখানে প্রধান ফসল পেলাম গম উৎপাদনকারী অঞ্চল, এখানে ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ জন্মে, তারপরে এখানে জলপাই জাতীয় উদ্ভিদ জন্মে, এখানে বিশেষ করে বিভিন্ন প্রকার ফল জন্মে। এই জন্য এখানে এটা আমরা বুঝলাম যে এখানে জলবায়ুর উপরে উদ্ভিজ্জ, প্রাণী এবং বিশেষ করে এই ফল ফলাদির উপরে যে প্রভাব রাখে সেটা আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। এই দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।